প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, বাসায় আছি। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে তোমাদের বুদ্ধি চ্যাপ্টারের সবচেয়ে শেষ ক্লাস। যে অধ্যায়টি আমি শুরু করেছিলাম সেই হিসাবে এটি অষ্টম ক্লাস, আর টোটাল 8টি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি আজকে আমি শেষ করব। হ্যাঁ, তো পাঠদানের পূর্বে প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। জীবনেও ভুলতে দিব না এই নাম, বুঝতে পারছো? এর জন্য প্রতিদিন একবার করে বলি, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, আজকে আমরা আমাদের পাঠদান শুরু করব। আজকে আমরা যেটা পড়াবো, এবং এটি সর্বশেষ টপিক, এখান থেকে প্রয়োগমূলক প্রশ্ন খুব কম আসে, বেশিরভাগ সময় জ্ঞান বা অনুধাবনমূলক প্রশ্নই আসে এই টপিকগুলো থেকে। হ্যাঁ, তোমাদের কি মনে আছে ওই যে অনেকগুলো লোককে একসাথে নিয়ে যে অভিজ্ঞতাটি করা হয় তার নাম কি? হ্যাঁ, আমার মনে হয় তোমাদের মনে আছে। হ্যাঁ শিক্ষার্থী, তার নাম হচ্ছে দলগত অভিক্ষা। ঠিক আছে, যে যেখানে একের অধিক ব্যক্তি নিয়ে বা ব্যক্তিদেরকে নিয়ে বুদ্ধি পরিমাপ করা হয় তাদেরকে বলা হয় দলগত বুদ্ধি অভিক্ষা। হ্যাঁ, আজকে আমরা দুটি দলগত বুদ্ধি অভিক্ষাই পড়ব। তাহলে আজকে আমাদের শিখন ফল হচ্ছে দুটি দলগত বুদ্ধি অভিক্ষা সম্পর্কে জানা। একটি হচ্ছে আর্মি আলফা আর অপরটি হচ্ছে আর্মি বিটা। এই দুটি অভিক্ষা সম্পর্কে আজকে পড়ব। আমরা শিখন ফল কি ব্যাখ্যা করতে পারবো। দেখো, আর্মি বিটা কি ব্যাখ্যা করতে পারবো, এই সম্বন্ধে আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো। এবং এর কিছু উপ অভিক্ষা আছে, সেটি সম্বন্ধে বর্ণনা করতে পারবো। এখানেও আমরা আর্মি বিটা সম্বন্ধে বর্ণনা করতে পারবো। এর বিভিন্ন সাবটেস্ট বা উপ অভিক্ষা আছে, সেগুলো আমরা ব্যাখ্যা করতে বা বর্ণনা করতে পারবো। হ্যাঁ, আশা করি ক্লাস শেষে তোমরা সেটা পারবে। এটি হচ্ছে তোমাদের আজকে শিখন ফল। এখন আমি আমার পাঠদানে চলে যাচ্ছি। তাহলে আমরা প্রথমেই আসি। আমরা প্রথমে যেটি পড়বো সেটি হচ্ছে আর্মি আলফা অভিক্ষা। ঠিক আছে শিক্ষার্থীরা, আর্মি আলফা অভিক্ষা। আচ্ছা, নাম দেখে একটু বোঝা যাচ্ছে না যে এটা কি? আর্মি আলফা অভিক্ষা। হ্যাঁ, আর্মি মানে আর্মিদের নিয়ে, তাই না? আসলে এটার ইতিহাস হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন মার্কিন যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, ওখানে এই যে আর্মিদের হঠাৎ করে এখানে অনেকগুলো আর্মি বা সেনাবাহিনীতে অনেক লোকের যোগদানের প্রয়োজন পড়ে, এবং তখন তাদের বুদ্ধি অভিক্ষা পরিমাণ, তাদের বুদ্ধি কেমন সেটি পরিমাপ করার জন্য তারা একটি এটার পরিমাপ করার জন্য খুব এটা প্রয়োজন অনুভব করেন, এবং পরবর্তীতে এই বুদ্ধি অভিক্ষা পরিমাপ করার জন্য একটি সাইকোলজিক্যাল ভবন তারা প্রতিষ্ঠিত করেন, এবং এখানেই যাকে দায়িত্ব দেন সেই মনোবিজ্ঞানীর নাম হচ্ছে আর্থার অটিস। তার মানে আর্থার অটিস, উনি এই মনোবিজ্ঞানী তোমার আর্মি আলফা এবং আর্মি বিটা দুটাই উনি তৈরি করেন। আর্মি আলফা আর্মি বিটা দুটি 1918 সালে তৈরি করেন। আচ্ছা, আর্থার অটিস, হ্যাঁ, আর্থার অটিস আর্মি আলফা কাদের জন্য তৈরি করেছেন? যারা ভাষার ব্যবহার জানে, যার মানে তারা লিখতে পড়তে জানে, যারা ভাষার ব্যবহার জানে তাদের জন্য হচ্ছে আর্মি আলফা। ঠিক আছে, এই হচ্ছে আর্থার অটিস 1918 সালে আর্মি আলফা আর্মি বিটা দুটোই তৈরি করেছেন। যারা ভাষার ব্যবহার জানে তাদের জন্য আর্মি আলফা অভিক্ষা, আর বিটা অভিক্ষা হচ্ছে যারা ভাষার ব্যবহার জানে না, মানে লিখতে পড়তে পারে না, নিরক্ষর বা বহিরাগত ব্যক্তি, এদের জন্য, উদ্বাস্তু ব্যক্তি, এদের জন্য হচ্ছে আর্মি বিটা অভিক্ষা। ঠিক আছে, তাহলে এখন আমরা আর্মি আলফা অভিক্ষার পুরো বিস্তারিত চলে যাব। ইতিহাস এই পর্যন্তই। এরপরে আমরা যাব আর কি কি মনোবিজ্ঞানী আর কি কি অভিক্ষা প্রণয়ন করেছেন। তাহলে দেখো, প্রথম বিশ্বযুদ্ধের সময় তাহলে তৈরি হয়েছিল আর্মি আলফা অভিক্ষা। এরপর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল তখনও এই সামরিক বাহিনীতে সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে আরেকটি বুদ্ধি অভিক্ষা, আর্মি আলফা অভিক্ষা হয়েছিল, সেটির নাম হচ্ছে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পড়বে। তোমাদের বইয়ের 17, 18, 19 এর মধ্যে, এই পেজগুলোর মধ্যে এগুলো সব আছে। যাকে সংক্ষেপে দেখো আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট,
সংক্ষেপে AGCT বলে। আমার হ্যান্ডরাইটিং অত ভালো না বাবা, তোমরা একটু কষ্ট করে একটু মেয়েরা একটু দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এরপরে বর্তমানে এখন যেটি প্রচলিত আছে, হ্যাঁ, বর্তমানের সময় আর্মিতে যেটা এখন প্রচলিত রয়েছে বইয়ের ভাষায়, সেটা হচ্ছে আর্মড ফোর্সেস কোয়ালিফিকেশন টেস্ট। হ্যাঁ, এটি এখন বর্তমানে প্রচলিত রয়েছে, হ্যাঁ, যেটাকে সংক্ষেপে বলে AFQT। তাহলে এটি এখন বর্তমানে আর্মিদের নিয়োগের ক্ষেত্রে এই ধরনের আর্মি আলফা বুদ্ধি পরীক্ষা, যারা ভাষার ব্যবহার জানে তাদের জন্য এটি প্রচলিত রয়েছে। এগুলো সব গুরুত্বপূর্ণ MCQ লাইন, হ্যাঁ। এরপর ধরো প্রথম বিশ্বযুদ্ধে যখন মানে বিজনেসে, ব্যবসা বাণিজ্যে বা শিল্প কারখানায়, এরকম সেনাবাহিনী শিল্প কারখানায় বা মানে আর্মি ছাড়াই শিল্প কারখানা বা ধরো বিজনেসম্যানদের ক্ষেত্রে, সেখানে যখন তারা চিন্তা করলো যে একটা ভালো ভালো ট্যালেন্টেড কোনো সম্ভাবনাময়ী কোনো লোক নিয়োগ করবে, সেই ক্ষেত্রে আর্থার অর্টিস একটি অভিজ্ঞা প্রণয়ন করেন। এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় করেছিলেন, সেটির নাম হচ্ছে অর্টিস অভিজ্ঞা, হ্যাঁ, সেটির নাম অর্টিস অভিজ্ঞা, যেটি অত্যন্ত প্রচলিত এবং খুবই গ্রহণযোগ্যতা লাভ করেছিল। এটিও একটি বুদ্ধি পরিমাপের অভিজ্ঞা, হ্যাঁ। এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় কোথায় ছিল? শিল্প এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে। এরপর স্কুল কলেজ যদি আসি, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে যেটা করা হয়, আমি সংক্ষেপেরটাই লিখছি, বই তোমাদের আছে, স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, তার মানে হচ্ছে মানে দক্ষতা একটা অভিজ্ঞা। আরেকটি আছে যেটার নাম হচ্ছে SCAT, এগুলো তোমাদের বই পুরো অ্যাব্রিভিয়েশনটা আছে, স্কুল অ্যান্ড কলেজ অ্যাবিলিটি টেস্ট, হ্যাঁ। এগুলো তোমরা অবশ্যই, এগুলো সবই তোমাদের MCQ এর জন্য অ্যাব্রিভিয়েশনগুলো পড়তে হবে। তাহলে অর্টিস অভিজ্ঞা ছিল শিল্প এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং SAT SCAT এগুলো ছিল স্কুল ও কলেজের ছাত্রছাত্রী ভর্তির বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে। এটি হচ্ছে আর্মি আলফা অভিজ্ঞার পুরা বিস্তারিত ইতিহাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা MCQ লাইন, হ্যাঁ। এরপর দেখো আর্মি আলফা অভিজ্ঞা, তাহলে আমরা কয়টি সাবটেস্ট করেছিল আর্থার অর্টিস? 8টি। কয়টি করেছিল? 8টি, হ্যাঁ, 8টি উপ অভিজ্ঞা উনি দিয়েছিলেন। কত সালে মনে আছে শিক্ষার্থী? 1918 সালে, হ্যাঁ, 1918 সালে কিন্তু 8টি উপ অভিজ্ঞা দিয়েছিলেন। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব 8টি উপ অভিজ্ঞার পুরো বর্ণনাতে, ঠিক আছে? হ্যাঁ, এখন আর্মি আলফা অভিজ্ঞার 8টি উপ অভিজ্ঞার বর্ণনায় যাব। এটি যেহেতু ভাষাভিত্তিক, ভাষার ব্যবহার যারা জানে তাদের জন্য কিন্তু আর্মি আলফা অভিজ্ঞা। সেখানে 8টি উপ অভিজ্ঞার প্রথম 1 থেকে 6 পর্যন্ত যে উপ অভিজ্ঞাগুলো আছে আমি সিরিয়ালি বলবো। এই 6টি উপ অভিজ্ঞা আবার কি এদের উত্তর লিখতে হয়, হ্যাঁ, এদের উত্তর লিখতে হয়, কিন্তু 7 আর 8 নাম্বার যে লাস্টের যে 2টা উপ অভিজ্ঞা আমি কথা বলবো সেটাকে টিক অথবা ক্রস দিতে হয়। এটি তোমাদের বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই লাইনগুলো কিন্তু ভালো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী বা MCQ লাইন, হ্যাঁ। তাহলে এখন আমরা বর্ণনায় চলে যাচ্ছি। প্রথম উপ অভিজ্ঞা হচ্ছে মৌখিক নির্দেশ, হ্যাঁ। মৌখিক নির্দেশ নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে মৌখিকভাবে কিছু প্রশ্ন করা হয়, নির্দেশনা দেওয়া হয় এবং সেইভাবে তারা সেটির উত্তর লিখে দেয়, এটি হচ্ছে মৌখিক নির্দেশ। এরপরে আছে গাণিতিক সমস্যা, ঠিক আছে, গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা মানে বোঝাচ্ছে গণিত সংক্রান্ত, হ্যাঁ, যেমন একটি ঝুড়িতে 4টি আপেল থাকলে 5টি ঝুড়িতে কয়টি আপেল আছে, এই টাইপের কিছু, আর একটু হার্ড প্রশ্ন হবে, এই টাইপের গাণিতিক কিছু বুদ্ধি পরিমাপের প্রশ্ন থাকে, এটি হচ্ছে গাণিতিক সমস্যা। এরপরে যেটি আছে সেটি হচ্ছে প্রয়োগমূলক বিচারকরণ। আচ্ছা, প্রয়োগমূলক মানে কি বোঝাচ্ছে বলো? প্রয়োগমূলক মানে বাস্তবে যেটা মানে বোঝা যায়, এরকম কোনো IQ লেভেলের প্রশ্ন। তোমাদের বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় দেখবা উদাহরণ আছে যে একটি মোটর গাড়ি চেয়ে একটা ট্রেন, মানে ট্রেনের তোমার মোটর গাড়ি চেয়ে একটা রেলগাড়ি থামানো কেন শক্ত, এটি 3টি অপশন তোমাদের বই আছে, তোমরা 18 নম্বর পৃষ্ঠাটা অবশ্যই দেখবে। আর এই টপিকগুলো বুঝতে গেলে সামনে অবশ্যই বইটি একটু রাখবে, আমি তো বলতেই ভুলে গেছি, সরি, প্রথমেই বইটির সাথে রাখবে এবং 18 নম্বর পৃষ্ঠা বের করে রাখো মেয়েরা। তো ওখানেই যেটা আছে যে প্রয়োগমূলক বিচারকরণের যে উদাহরণটা আছে যে মোটর গাড়ির চেয়ে একটা রেলগাড়ি থামানো শক্ত কেন, 3টি অপশন দিয়ে আছে, একটা হচ্ছে রেলগাড়ি বেশি লম্বা, একটা আছে রেলগাড়ি বেশি ভারী, আর একটা আছে রেলগাড়ির ব্রেক তেমন ভালো নয়। তাহলে কোনটা হবে? হ্যাঁ, এই তো তোমরা ধরতে পেরেছ, অবশ্যই রেলগাড়ি বেশি লম্বা, এর জন্য এটি থামানো এর চেয়ে মোটর গাড়ির চেয়ে একটু কঠিন, হ্যাঁ। এটি হচ্ছে তোমার কি টাইপের প্রশ্ন বললাম? প্রয়োগমূলক বিচারকরণ, ঠিক আছে। এরপর চলে যাচ্ছে আমরা সমার্থক বিপরীতার্থক। সমার্থক মানে যেটা সিমিলার, আর বিপরীতার্থক মানে যেটি
বিপরীত, এই ধরনের বিভিন্ন শব্দ তোমাদের বইয়ে এটি উদাহরণ আছে। প্রথমেই আছে যে বিষণ্ণর সাথে অন্ধকার, মানে দুটোই সিমিলার, বিষণ্ণ মন খারাপ, মন খারাপ একটা ভাব, অন্ধকার বিষণের সাথে অন্ধকারের যে সম্পর্ক, তাহলে সেই ক্ষেত্রে বলছে যে প্রফুল্ল, প্রফুল্লের সাথে কার সম্পর্ক, সেখানে তোমাদের বইয়ে 4টা অপশন দেওয়া আছে, হাসি, উজ্জ্বল, বাড়ি এবং বিমর্ষ। তাহলে বোঝা যাচ্ছে প্রফুল্ল মানে হাসি, তাই না? হাসি, উজ্জ্বল, বাড়ি, বিমর্ষ কোনটা হবে? সমার্থক শব্দ দিয়েছে, তার মানে হচ্ছে হাসি। এটি হচ্ছে তোমার সমার্থক। সেম এইভাবে বিপরীতার্থক শব্দ হতে পারে, ঠিক আছে? এরপরে যেটি আছে সেটি হচ্ছে অবিন্যস্ত বাক্য। কি শিক্ষার্থী, আমি খুব ভালো সুন্দর গাছ এঁকে ফেলতেছি, দেখছো? খুব মজা লাগতেছে আমার। তোমরা মজা পাচ্ছ না? আমি তোমাদের মতো অবশ্য অত ভালো আঁকতে পারি না, তাও ট্রাই করছি বাবা। আচ্ছা, অবিন্যস্ত বাক্য দেখেই মনে হচ্ছে যে এলোমেলো থাকবে, সেখান থেকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এটাও তোমাদের বই 18 নম্বর প্রশ্নে নাম্বারের পয়েন্টে উদাহরণটি আছে, একটু দেখে নিবে। অবিন্যস্ত শব্দ, সেটাকে সাজিয়ে গুছিয়ে সত্য বা মিথ্যা সেটি লিখতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে অবিন্যস্ত বাক্য। এরপরে আছে সংখ্যা সারি সম্পূর্ণকরণ। আচ্ছা, সংখ্যা সারি মানে একটা সংখ্যার সারি থাকবে, অনেকগুলো সংখ্যা থাকবে, পরপর এটাকে সম্পূর্ণ করতে হবে। হয়তো ধরো 2 4 5 6 8, তারপরে কি 10 12 14 এরকম সংখ্যা সারি সম্পূর্ণ করতে হবে। এটি হচ্ছে সংখ্যা সারি সম্পূর্ণকরণ। এরপরে আছে সম্পর্ক অবস্থান। হ্যাঁ শিক্ষার্থী, মনে আছে এই 6টার কথা বলছিলাম যে যেখানে কি থাকবে উত্তর লিখতে হয়, কিন্তু এরপরে যে দুইটা আছে সম্পর্ক স্থাপন এবং সাধারণ তথ্য, এই ক্ষেত্রে কি করতে হয়? রাইট রং দিতে হয়, ঠিক আছে? তাহলে সম্পর্ক স্থাপন, হ্যাঁ কারোর সাথে কারো কি সম্পর্ক, এই ধরনের জিনিসের সম্পর্ক স্থাপন করতে হয়। তোমাদের বইয়ে এটার উদাহরণ আছে, দেখে নিবা। এটা উদাহরণ ঘ, এখানে দেয়াই আছে যে যদি একই রকম হয় তাহলে সমান মানে চিহ্ন ব্যবহার করতে হবে, যদি বিপরীত হয় তাহলে বিপরীত শব্দ নিচে দাগ দিতে হবে। যেমন উদাহরণ আছে দেখো, ব্যাপক সীমাবদ্ধ, দুটা কি একই? এটা কি সমান না বিপরীত? ব্যাপক আর সীমাবদ্ধ বলো বিপরীত, তাহলে বিপরীতের নিচে দাও। সেম সেম এরকম আছে মুগ্ধ করা, আকৃষ্ট করা, এটা সমান না বিপরীত? হ্যাঁ এটা সমান, মুগ্ধ করা আকৃষ্ট একই একই রকম কথা, তাহলে সমানের নিচে দাগ দিব। এগুলি হচ্ছে তোমার সম্পর্ক স্থাপন। হ্যাঁ এটা যে রাইট রং, দুঃখিত, এটাকে রাইট দিব সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সমানের নিচে, ঠিক আছে? এরপরে লাস্ট যেটা আছে, লাস্ট উপঅভিক্ষাটা, সেটার নাম কি? সেটা হচ্ছে সাধারণ তথ্য। সাধারণ তথ্য কোথায় লিখবো? গাছ বেশি বড় হয়ে গেছে, বেশি বড় গাছ পছন্দ না, বেবি বেবি সুইট সুইট গাছ, ঠিক আছে? এখানে লিখলাম। ওকে, সাধারণ তথ্য মানে কি? এটা 8 নাম্বার লাস্টে, যে এখানে সাধারণ কিছু প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করা হবে, জেনারেল নলেজ টাইপের, তারা সেটার উত্তর দিতে পারলে সেভাবে তাদের বুদ্ধি পরিমাপ করা হবে। তো এই হচ্ছে টোটাল 8টি আর্মি আলফা উপ অভিক্ষা। কি শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য তোমরা অবশ্যই বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় উদাহরণগুলো দেখবে, কারণ এই উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হওয়া যাবে। বইয়ে তোমাদের রেগুলার ডিটেলস দেওয়া নাই, শুধু নামগুলো দেওয়া আছে। হ্যাঁ এটা তোমাদের শুধু নামগুলোই পড়তে হবে, ডিটেলস আমি বুঝলাম শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তোমরা আর্মি আলফা অভিক্ষা এবং আর্মি বিটা যে উপ অভিক্ষাগুলো দেওয়া আছে শুধু নামগুলোই মুখস্থ করবে। হ্যাঁ বোঝানোর জন্য তোমাদেরকে ডিটেলস বলা এবং উদাহরণগুলো বইয়ে দেওয়া আছে, আমরা শুধু বোঝার জন্য লিখবো। কারণ আমি আগেই বলেছি এটা প্রয়োগমূলক, এটা জ্ঞান অনুধাবন বা খুব বেশি হলে প্রয়োগে আসতে পারে, কিন্তু এত ডিটেলস পড়তে হবে না, বোঝার জন্য আমি পড়াইলাম। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা চলে যাব আর্মি বিটা অভিক্ষায়। আর্মি বিটা অভিক্ষা কে তৈরি করেছিল? হ্যাঁ মেয়েরা, আর্থার অটিসি তৈরি করেছিল। কত সালে? 1918 সালে, ওই সেম যখন আর্মি আলফা অভিক্ষা তৈরি করেছিল। এটি কি? আর্মি বিটা অভিক্ষা হচ্ছে ভাষা বর্জিত দলগত অভিক্ষা। হ্যাঁ নাম থেকে কি বোঝা যাচ্ছে? যে যারা আসলে ভাষার ব্যবহার জানে না তাদের জন্য এই অভিক্ষা। যারা নিরক্ষর, ভিন্ন ভাষাভাষী, যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের জন্য হচ্ছে আর্মি বিটা অভিক্ষা। তাহলে এখন নিরক্ষর মানুষকে, ভাষার ব্যবহার জানে না, তাদেরকে কিভাবে দেখাবে, কিভাবে বোঝাবে, কিভাবে তাদের বুদ্ধি পরিমাপ করবে? হ্যাঁ মেয়েরা, তাদেরকে কি করবে? এই ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে, বিভিন্ন অঙ্গভঙ্গি নাড়াচাড়ানোর মাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হবে। আর এগুলা করতে অবশ্যই অবশ্যই অভিজ্ঞ গবেষক বা প্রশিক্ষণপ্রাপ্ত গবেষকের প্রয়োজন রয়েছে। হ্যাঁ তাহলে এই যে আর্মি বিটা অভিক্ষা, নিরক্ষর মানুষ, ভিন্ন ভাষাভাষী মানুষদের জন্য তাদের বুদ্ধি পরিমাপের জন্য তৈরি করা হয়েছে। করেছিলেন কে? আর্থার অটিস। আচ্ছা এখানে কয়টি উপ অভিক্ষা রয়েছে? 7টি। ঠিক আছে, কয়টি? 7টি। আচ্ছা এই 7টি উপ অভিক্ষা আমি ডিটেলসে বর্ণনা করব, কিন্তু এই অভিক্ষাগুলো মানে বোর্ডে বোঝানো হচ্ছে
স্লাইড দেখালে বেশি বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি এখন এই উপঅভিক্ষাগুলো স্লাইডের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে মেয়েরা আমরা স্লাইড কয়েকটা সুন্দর সুন্দর আকর্ষণীয় স্লাইড দেখি। আর্মি উপঅভিক্ষার বর্ণনা যাওয়ার আগে প্রথমে একটু দেখে নিই তাহলে আর্থার অর্টিজ দেখতে কেমন। হ্যাঁ শিক্ষার্থী, দেখেছো কত সুন্দর সুন্দর একটা মানুষ। হ্যাঁ, উনি 1918 সালে আর্মি আলফা আর্মি বিটা অভিক্ষা তৈরি করেছিলেন। তাহলে এখন আমরা সরাসরি চলে যাব আর্মি বিটা অভিক্ষা 7টি উপ অভিক্ষা, যার প্রথমটি হচ্ছে ধাঁধা। ঠিক আছে, ধাঁধা দেখেই বোঝা যাচ্ছে, দেখো আমরা কিন্তু এটা করি যে পেন্সিলের সাহায্যে আমরা এই অংশ থেকে, মানে ধরো এই এক অংশ থেকে এক অ্যারো চিহ্ন থেকে আর এক অ্যারো চিহ্নতে তোমার ধাঁধার বেরোবার পথটি বের করার চেষ্টা করি। এই ধরনের প্রশ্ন থাকে ধাঁধা। এরপরে দেখো, এরপরে আছে দুঃখিত, তার আগে দেখো কয়েকটি ছবি একটু দেখিয়ে নিই ধাঁধার। হ্যাঁ সুন্দর, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে ঘনখণ্ডের বিশ্লেষণ। হ্যাঁ, মানে কয়টি কিউব আছে। এখন আমরা এখানে গুনি, এখানে কিন্তু টোটাল কয়টি কিউব আছে মেয়েরা বলো তো? হ্যাঁ, অনেকেই পেরেছ, অনেকে পারোনি। এখানে আছে 4টি কিউব, 1 2 3 এবং উপরে যেটা আছে তার নিচে আছে আরেকটি। এই টোটাল 4টি ঘনখণ্ডের বিশ্লেষণ এখানে করা যায়। এরকম আরও অনেক, এখানে অনেকগুলো আছে, এগুলো গুণে তারপরে বলতে হবে কয়টি আছে। এই ধরনের বুদ্ধি পরিমাপের মতো প্রশ্ন, ঘনখণ্ডের বিশ্লেষণ। এরপরে দেখো এক্সো সারি। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে পরপর সারি, আমার এক লাইনে হবে, আমি 2টি লাইনে করেছি। তো এখানে 4টা শূন্য 3টা এক্স 2টা শূন্য 1টা এক্স, এক্সো সারি 4 3 2 1। তাহলে এরপরেও আছে দেখো 4 3 2, তাহলে লাস্টে কি হবে? হ্যাঁ, এই তো মেয়েরা ইজি, তোমরা পেরেছ, এখানে একটা এক্স হবে। এতে এরকম এক্সো সারি পূরণ করতে হয়। তোমাদের বইয়ে এটার উদাহরণ ছবি সহ রয়েছে পৃষ্ঠা নাম্বার 19-এ। আচ্ছা, এরপরের উপ অভিক্ষাটি কি? সংখ্যা প্রতীক। হ্যাঁ, এটা মনে আছে, এটা কিন্তু আমরা ওয়েসলারেও পেয়েছি, যে সিম্বল দেয়া থাকে, 1-এর নিচে ড্যাশ আছে, 2-এ অনুভূমিক ও লম্ব রেখা রেখা আছে, এরকম আর কি স্যাম্পল। এগুলো তো যে টেস্ট শুরু হবে, 1-এ কী হবে, 2-এ কী হবে, 9-এ কী বসবে, এরকম করে তোমাকে প্রথমে ডিজিট সিম্বলগুলো দেখাবে এবং পরে তোমাকে অ্যান্সার শিট দিয়ে বলতে বলবে যে এখানে কি বসবে বলো। সে বলবে, ওভাবে অভিক্ষক লিখবে। এই হচ্ছে সংখ্যা প্রতীক। এরপরে আছে সংখ্যা যাচাইকরণ। সংখ্যা যাচাইকরণে দেখো 7 3 4 0 9, এটা জোড়া শব্দ বের করতে হবে। হ্যাঁ, সংখ্যা যাচাইকরণ মানে আছে যেখানে 3 থেকে 11 পর্যন্ত সংখ্যা দেয়া থাকে এবং সংখ্যা জোড়া যাচাই করতে হয় এবং অভিন্ন জোড়ার কোনটা হবে সেটা চিহ্নিতকরণ। সেখানে কিভাবে করেছে দেখো, যে প্রথমে ওই যে 7 3 4 0 9, পরের লাইনে 6 5 4 3 2, এখানে 7 × 6 42, 3 × 5 এভাবে সব গুণ করেছে, তারপর সেটাকে যোগ করেছে, তারপরে টোটাল 3 থেকে 11 যেহেতু 11 দিয়ে ভাগ করেছে, ভাগ করার পর সেখান থেকে আবার টোটাল 3 বিয়োগ দিয়েছে, দিয়ে যেটা আসছে 8, এটাই হচ্ছে উত্তর। তোমরা একটু ডিটেলস এটা একটু আর একটু স্লাইডটা পজ করে তোমরা এটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। বুঝতে পারছো? এরপরে যাচ্ছি আমরা ছবি সম্পূর্ণকরণ। হ্যাঁ, মনে আছে আমরা কিন্তু ওয়েসলারে করেছিলাম। এখানে 4টা আছে, দেখো প্রথমটা ময়ের কোন অংশটা নেই আমাকে ছবি এঁকে দেখাতে হবে, দ্বিতীয়টা ভাল্লুকের মুখ কোনটা হবে সেটা দেখাতে হবে, এরকম। পরেরগুলো আমি বলবো না, এগুলো তোমরা নিজেরা বুদ্ধি করে বের করবে, আমাদের যখন কলেজ খুলবে আমাদেরকে জানাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে জ্যামিতিক অঙ্কন। হ্যাঁ, জ্যামিতিক অঙ্কনের ক্ষেত্রে যে একটা চিত্র থাকে যেখানে বিভিন্ন ধরনের রেখা আঁকা থাকে, সেই অংশগুলো একসাথে জোড়ে মানে জোড়া দিয়ে তারপরে সেভাবে তৈরি করা, এটি হচ্ছে জ্যামিতিক অঙ্কন। দেখো যেভাবে এ ও বি অংশটা করেছে, এতে এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এই হচ্ছে টোটাল 7টি উপ অভিক্ষা আর্মি বিটার। এই হচ্ছে আর্মি আলফা এবং আর্মি বিটা অভিক্ষা। তাহলে আমরা এখন পুরো বুদ্ধি চ্যাপ্টারে কি কি করেছি আমরা একটু ডিটেলস, একটু জাস্ট সংক্ষিপ্তভাবে একটু রিভিশনে চলে যাচ্ছি। আমরা তাহলে টোটাল 8টি মানে ক্লাস নিয়েছি বুদ্ধির ওপর। দেখি তো বুদ্ধিতে আমরা কি কি এই পর্যন্ত শিখেছি, এবং এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ শিরোনাম। এক হচ্ছে আমরা বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধি প্রতিবন্ধিতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়েছি, তাই না?
তারপর দেখো বুদ্ধি পরিমাপ, ব্যক্তিভিত্তিক ও দলগত বুদ্ধি অভিক্ষা, হ্যাঁ দুইটিভাবে পরিমাপ করা যায় সেটাও শিখেছি, এদের পার্থক্য শিখেছি। বিনেসিমো, স্ট্যানফোর্ড, ওয়েসলার এই 3টি স্কেলের টোটাল বর্ণনা শিখেছি। স্ট্যানফোর্ডের বুদ্ধাঙ্ক নির্ণয় শিখেছি। বুদ্ধি প্রতিবন্ধিতা শ্রেণীবিভাগ, কারণ, করণীয় শিখেছি। আর্মি আলফা ও আর্মি বিটা কি ঠিক আছে শিক্ষার্থী? এই প্রতিটি ক্লাস আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। এগুলো আসলে সম্পূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক। আরও কিছু দু একটি আছে, যেমন ভাষা বর্জিত, কার্য সম্পাদনমূলক অথবা মেধা, সৃজনশীলতা, এগুলো আমরা পড়বো। এগুলো যেহেতু জ্ঞান অনুধাবনের জন্য আসে বেশিরভাগ। আর্মি আলফা আর্মি বিটাটা বোঝার জিনিস, যদিও এটা জ্ঞান অনুধাবন বা প্রয়োগে আসে, কিন্তু বাকি যে দুটো টপিকের কথা বললাম এগুলো জ্ঞান অনুধাবনে আসে। সো এটা আমাদের আমরা কলেজ খুললে এটা আমরা এক ফাঁকে বুঝিয়ে ফেলবো। মেনলি আসলে এই টপিকগুলোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেহেতু এমসিকিউ তো আমরা তোমাদেরকে নমুনা প্রশ্ন দিবই গ্রুপে, আমি একটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলছি, বুদ্ধি। এটি তোমাদের বোর্ড পরীক্ষার, গত বছর বোর্ড পরীক্ষার একটি প্রশ্ন, তোমরা একটু দেখবে। আমি পুরোটা পড়ছি না, এই প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন দেয়া আছে এবং উত্তর দেয়া আছে। হ্যাঁ, এখানে বলেছে দৃশ্যকল্প 1-এ নর্মালি যে অথয় একজন 7-এ পড়ে, সে মেধাবী, কিন্তু তার বুদ্ধাঙ্ক জানার জন্য তার বাবা তাকে মানে সাইকোলজিস্টের কাছে নিয়ে যায়, সেখানে 6টি মানকের সাহায্যে তার বুদ্ধাঙ্ক নির্ণয় করা হয়। তাহলে এই ক্ষেত্রে গয়ের উত্তরে আগে আসি যে অথয়ের বুদ্ধাঙ্ক নির্ণয় মনোবিজ্ঞানী কোন অভিক্ষাপ ব্যবহার করেছেন? হ্যাঁ দেখো, ওয়েসলার। হ্যাঁ, কারণ এখানে 6টি মানকের কথা বলা হয়েছে। আবার দ্বিতীয় দৃশ্যকল্প আছে যে আনিকা ও রায়ান 2 প্রতিবেশী, ঠিক আছে। এই আনিকা সামান্য পড়তে লিখতে পারে, গান বাজনা করতে পারে, শারীরিক বৈকল্য নেই। আবার ওইদিকে রায়ানের শারীরিক অক্ষমতা, কথা বলার জড়তা আছে, এবং নিয়মিত তাদের চিকিৎসার জন্য, সন্তান চিকিৎসার জন্য বাপ মা কাজ করছে। তাহলে এই ক্ষেত্রে আনিকা ও রায়ান উভয় কি একই শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী, না ভিন্ন? হ্যাঁ শিক্ষার্থী, অবশ্যই ভিন্ন। যুক্তিসহ বিশ্লেষণ করো। তাহলে এখানে আনিকা কোন শ্রেণী সেটি লিখবে। সামান্য পড়তে লিখতে পারে, গান বাজনা করতে পারে, শারীরিক বৈকল্য নেই, তার মানে মৃদুর বৈশিষ্ট্য বলছে। আর রায়ান দেখো এখানে মধ্যম হয়, গুরুতর হয়, কেননা এখানে বলেছে শারীরিক অক্ষমতা এবং কথা বলায় জড়তা, দুটোই কিন্তু মধ্যম ও গুরুতর বুদ্ধি প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য। তো যেটাই লেখো সেটাই রাইট হবে। তো এই হচ্ছে একটি নমুনা প্রশ্ন উত্তর সৃজনশীল বোঝার জন্য। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই আমাদেরকে নক করবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন করবে, যেহেতু এখন অনলাইনে এইভাবে প্রশ্ন নেওয়ার সুযোগটা আমি পাচ্ছি না। আচ্ছা, এরপর তাহলে আমরা এই পর্যন্তই আজকে পড়া। এরপর আমরা চলে যাব অবশ্যই হোমওয়ার্কে। হ্যাঁ শিক্ষার্থী, এই সৃজনশীল প্রশ্নটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটি আগামী যেদিন হোমওয়ার্ক জমা দেওয়ার ডেট ওই দিনই জমা দিবে। তার মানে আজকে হচ্ছে আজকে 5 তারিখ, তার মানে 7 তারিখে হোমওয়ার্ক জমা দেওয়ার ডেট। 5 না 6, ও সরি ভুল বলছি, মনে হয় আজকে মনে হয় 6 তারিখ। যাই হোক, তোমরা হোমওয়ার্ক জমা দেওয়ার ডেটে হোমওয়ার্কটি টাইমলি সাবমিট করবে। ওকে, আচ্ছা ভালো কথা। এই যে মনে আছে এগুলো কাজ আমরা করছি, তো এই মহামারী থেকে আমাদের বাঁচতেই হবে কিন্তু। হ্যাঁ মেয়েরা, তোমরা অবশ্যই এই আতঙ্ক না হয় কিন্তু এই সাবধানতাগুলো অবশ্যই অবলম্বন করবা বাবা, ঠিক আছে? আমার এটা তোমাদের কাছে অনুরোধ রইল, বাসায় থাকো। আর যে ধরনের সাবধানতা বলছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য মন্ত্রণালয়, সবগুলো মানার অবশ্যই 100% চেষ্টা করবা, ঠিক আছে? শেষ কথায় শেষ হইয়াও হইল না শেষ, একটু বলে রাখি তোমাদেরকে, তোমরা এগুলো মনে রাখবা যে এনকারেজ করো নিজের, মানে তোমার এনকারেজ ইওর হার্ট, মানে তোমার মন বা হৃদয়কে তুমি উৎসাহ দাও। হ্যাঁ, লিভ ইউর ড্রিম, সি ইয়োর সেলফ, নো ইয়োর সেলফ, সেলিব্রেট ইয়োর সেলফ, বি হ্যাপি, হেলদি অ্যান্ড ওয়েলদি। তাই না? কেন? বিকজ তোমরা সেটা ডিজার্ভ করো। এগুলো অবশ্যই খুবই পজিটিভলি এগুলো সব করতে হবে, তাই না মেয়েরা? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, তোমাদের হোমওয়ার্কের সাবমিট করো অবশ্যই গ্রুপে, আমরা দেখব। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং হাসি খুশি থাকো। হ্যাভ এ গুড ডে, গুড বাই আমার লক্ষ্মী মেয়েরা, খোদা হাফেজ।